আমি অর্ণিক, রয়েছি দ্য ডার্ক রুমে। আগের ঘটনাগুলি অবশ্যই আপনারা শুনেছেন, বা না শুনে থাকলেও আশা করি শুনে নেবেন। আজ ঘটনা শেয়ার করেছেন পিয়ালিদি, তারই ফার্স্ট পার্টটা আজ আপনারা শুনতে চলেছেন। ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও প্রত্যেকটি ঘটনা লাইক আর শেয়ার করবেন। আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8240463349-এ। তাহলে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সাথে রয়েছেন পিয়ালিদি। তো পিয়ালিদির লাইফে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের সম্মুখীন পিয়ালিদিকে হতে হয়েছে। তো দিদি, তুমি যা যা সম্মুখীন হয়েছে সেটা যদি আমাদের সাথে শেয়ার করো তো খুব ভালো হয়। ডেফিনেটলি অনেক। আমি হুম আহ, এর আগেও আমি শেয়ার করেছি, আমি নাম বলছি না। হুম হুম ঠিক আছে, এবং আমি ঘটনাটা তোমায় বলছি, কিন্তু আবার তোমাকে আমি জানিয়েছিলাম যে আমার গলার একটা অপারেশন হবে। হুম হুম তো এবং ক্রিটিক্যাল কন্ডিশন, তো সেই ক্ষেত্রে হয়তো আমি একটু থেমে থেমে বলবো। ঠিক আছে, কারণ গলার উপর কন্টিনিউ প্রেশার আমি দিতে পারবো না। হুম হুম ঠিক আছে, হুম অ্যাকচুয়ালি আমার প্যারানর্মাল যদি বলতে চাও, দেখো ওই রকম ভাবে ভূত প্রেত যদি দেখায়, ওরম হুম ভাবে দেখা দেখে যদি কেউ বলে দেখেছি, না আমি কিছু দেখিনি। ঠিক আছে, কিন্তু না দেখলেও উপস্থিতি টের পাওয়া যায়। হুম হুম আর মানুষের ইনটিউশন লেভেল যদি সাংঘাতিক থাকে তাহলে সে বুঝতে পারে, এবং এটা আমার ছোট থেকেই প্রবল। আমি প্রথমে জানতাম না বা বুঝতাম না, হুম কিন্তু যত বড় হয়েছি বিভিন্ন মানুষজনের সঙ্গে মিশেছি, পড়াশোনা করেছি, এগুলো জেনেছি। আমার মায়ের ব্যাপারটা হচ্ছে, আমার মা মারা যায় 2020 সালে। 2019 সালে আমার মায়ের একটা অপারেশন হয় মানে কোভিড এর সময়? আরজিকর। হ্যাঁ, 18 না, তখনও কোভিড আসেনি 2019-এ। ঠিক আচ্ছা। আছে, 2019-এ একটা অপারেশন হয় আরজিকর হসপিটালে, এবং পরবর্তীতে আমরা জানতে পারি ওটা ভুল ট্রিটমেন্ট হয়েছিল, পুরোটাই ভুল ট্রিটমেন্ট হয়েছিল। মানে খাদ্যনালী অপারেশন হয়েছিল, হুম। এবং পুরোটাই ভুল ট্রিটমেন্ট হয়েছিল। মানে খাদ্যনালী ফুটোই ছিল না আমার। আচ্ছা, তো মানে ওনার প্রবলেমটা কি হতো যে অপারেশন করা হলো, ওনার প্রবলেমটা? বমি হতো, পেটে ব্যথা হতো। আচ্ছা। ঠিক আছে, তো আলটিমেটলি আমার মায়ের এই প্রবলেমটা হয়েছিল হচ্ছে, আমার ছোট কাকিমা যখন বিয়ে হয়ে আসে হুম 2004 সালে। হ্যাঁ, 2004 সাল। আচ্ছা। 4 সালে যখন আসে, বিয়ে হওয়ার ঠিক 4 মাস থেকে 5 মাস পর থেকে মার এই প্রবলেমটা শুরু হয়। বমি বমি বমি, কোনো ডাক্তার ধরতে পারছে না, প্রচুর টেস্ট। ঠিক আছে, হুম হয়েছে। এবং আমার মা, আমাদের জয়েন্ট ফ্যামিলি বাপের বাড়িতে। আচ্ছা। মানে মায়ের যখন বিয়ে হয়েছিল তখন অলরেডি ফ্যামিলি মেম্বার ছিল 30 জনের কাছাকাছি। তো মায়ের উপরে প্রচুর দায়িত্ব ছিল, মায়ের অল্প বয়সে বিয়ে হয়। মায়ের উপরে দায়িত্ব ছিল, কিন্তু সব থেকে বড় কথা, মা দায়িত্ব পালন করতে গিয়ে মায়ের প্রতি কারোর কোনো সহানুভূতি ছিল না। আচ্ছা। ঠিক আছে, তো মানে মা যেন একটা কাজ করার মেশিন ছিল, কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে। মানে সবাই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলেন। এক্স্যাক্টলি। ঠিক আছে, এবং সব থেকে বড় যিনি, যার উপর ভরসা করে মেয়েরা আসে, স্বামী, হুম হুম আমার বাবা। আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি সত্যিটাকে সত্যি বলতেই ভালোবাসি। আমার বাবা ছিল হচ্ছে সব থেকে বড় ভিলেন যাকে বলতে পারো, কারণ উনি কোনোদিন আমার মাকে সাপোর্ট করেনি, মানে উনি কোনোদিন নিজে চোখের সাপোর্ট সামনে করে। দেখছেন যে চোখের সামনে এরকম? দেখছে হচ্ছে, হয়তো কোনো কিছু সমস্যা হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে এনে, হুম মানে দাঁড় করানোর জন্য, কেন না খাটতে হবে। হুম ঠিক আছে, হুম তো আর তারপরে আমি বংশের প্রথম সন্তান মেয়ে, সেটা নিয়েও মাকে অনেক অত্যাচার করা হয়েছিল। আচ্ছা। মানে আমার মায়ের মুখ থেকেই শোনা, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন, মানে প্রাচীন কালে যারা থাকে না, মানে পুরোনো দিনের মানুষরা, প্রাচীনপন্থী যারা। কিছু মানে কিরম বলতো ছিল, যে মার হয়তো প্রচুর খিদে পেয়েছে, কিন্তু বাড়ির ছেলেরা যেহেতু খায়নি, না স্বামী যেহেতু হুম খায়নি, উনি হুম খেতে হুম পারবেন না। হুম হুম আরে বাবা, কারণ মাথায় এইটুকু সেন্স ছিল না, তিনি প্রেগনেন্ট। তো মার যখন খিদে পেত না,
মা হয়তো সবার জন্য রুটি বানাচ্ছে, মা রুটি না আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে বাথরুমে গিয়ে খেত, যাতে কেউ দেখতে না পায়। রান্না করে আসতে যাচ্ছে, গরম ডাল পড়ে গেল, পায়ে ফোস্কা পড়ে গেল, হাতে বীভৎস ফোস্কা পড়ে গেল। মানে এইটা আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে? হুম। আচ্ছা, মানে যদি মায়ের উনি নিজে আগে খেতেন ওরকম অবস্থায়, তো মানে কেউ কি কিছু বলবেন, মানে বলতেন এরকম? না বলতে হলো কি, প্রচলিত কথা, স্বামীর আগে খেয়ে নিচ্ছে। ঠিক আছে? মানে এগুলো তো সম্পূর্ণ মানে ভুল ধারণা না। হুম। সেই দিক একটা থেকে আপনার মানুষ, বাবার সাপোর্ট পাননি, যে আপনার না বাবা না না না, খেতেন? কোনোদিনই সাপোর্ট পাইনি। বুঝতে- ঠিক আছে? এবং তার মধ্যে যে মানে আমি জন্মানোর পরেও দেখেছি প্রচুর কিছু। হুম, আমার লাইফে প্রচুর স্ট্রাগল করেছি আমি। ঠিক আছে? হুম, কারণ আমার লাইফে আমি ছোট থেকে দেখে এসেছি তো জিনিসগুলো। আমার যখন 2.5 বছর বয়স, মা পুরো বিছানায় পড়ে গেছিল, আমাকে আমার মামা বাড়ি থেকে আমার দিদা এবং ছোট মাসি নিয়ে গেছিল। হুম। তারাই মানুষ করেছিল। মা সুস্থ হওয়ার পর আমাকে ফেরত দিয়েছিল। মানে অতগুলো লোক থেকেও আমাকে দেখার কেউ ছিল না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, এখানে কিছু মনে করো না, মানে তোমার মা বাবার কি লাভ ম্যারেজ ছিল না অ্যারেঞ্জ না ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা। ঠিক আছে? এবারে তো আমার মার হয়তো গরম ফ্যান পড়েছে হুম, বা কিছু হয়েছে, মাকে হাতে প্লাস্টিক বেঁধে কাজ করতে হয়েছে, কিন্তু করতে হয়েছে। তার লাইফটা ছিল এরকম, আমি খুব শর্টে বলে দিলাম এটা। ঠিক হুম, আছে? হুম, হুম, তো স্বাভাবিকভাবেই সে কারুর কাছ থেকে কোনোদিন ভালোবাসা পায়নি, হুম। কারুর যত্ন পায়নি, সব থেকে বড় কথা মানসিক শান্তি পায়নি, কোনোদিনই পায়নি সে। চিরকাল সবার থেকে অবহেলিত হয়ে গেছে না? অবহেলিত হয়ে গেছে। তার আঁকড়ে ধরার জায়গা ছিল তার সন্তান, মানে আমি আর আমার বোন। আচ্ছা। যদিও আমার বোন আমার থেকে অনেক ছোট, আমার বন্ধু অনেক পরে, আমার থেকে আমার বোনের এজ ডিফারেন্স প্রায় 10 বছর। তো আমি ছিলাম মায়ের হচ্ছে চোখের মণি, যাকে বলে না, হুম, হুম, সন্তান। এবং আমি ছোট থেকে সবসময় চেষ্টা করতাম আমার মা বাবার, মানে আমার জন্য যাতে আমার বাবা মাকে কথা শুনতে না হয়। হুম, কিন্তু কি বলতো, হাতে 5টা আঙুল যেরকম সমান হয় না, হুম, হুম, 5টা মানুষও সমান হয় না। ওই বেছে 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 দোষ না থাকলেও ওই খুঁটিয়ে খুঁটিয়ে দোষ হবে। ঠিক আছে? হুম। তো আমার মায়ের এই লাইফ ছিল। আমিও প্রচুর কষ্ট করে বড় হয়েছি। আহ আমি আমার মানে আমি নিজের কোয়ালিফিকেশন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি মাস্টার ডিগ্রি করেছি বাংলায় নিয়ে। আচ্ছা, তারপরে আমার মাস কমিউনিকেশন করা আছে আচ্ছা, কোর্স। মানে আমি টিভি 9, সরি, কলকাতা টিভি, টিভি বাংলা যেটা ছিল, আমি এগুলো সব চ্যানেলে আমার কাজ করা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি অ্যাবাকাস শেখাতাম। আচ্ছা। আমি এই যে যেটা তোমার এত ওই যে সরকারি যে চাকরি চুরির যে ঘটনা তো হুম, প্রাইমারিতে হয়েছে, আপার প্রাইমারি যে টেট, হুম, 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 সে আপার প্রাইমারি টেটে আমি কোয়ালিফাইড। মানে কিন্তু আমার আহ, আমার যে অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড ম্যারেজ। প্রিভিয়াস ম্যারেজে আমি আমি এবং অদ্ভুতভাবে তুমি যদি মেলাতে চাও তাহলে দেখবে যে আমার লাইফটা প্রচন্ড পরিমাণ অত্যাচারিত ছিল। মানে আমার প্রিভিয়াস হাজবেন্ডও প্রচন্ড অত্যাচার করতেন, কারণ তার বৌদির সঙ্গে তার ইলিগাল রিলেশনশিপ আমি জানতে পেরে গেছিলাম। আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস এখানে জানতে চাই। মানে তুমি যখন প্রথম ম্যারেজের কথা আমি জিজ্ঞেস করছি, হুম হুম। তোমাদের বাথরুমটা কোন দিকে ছিল? মানে অ্যাকচুয়ালি ওই বাড়িতে সবকিছুই ছিল গন্ডগোলে। আমি না তখন এত কিছু, দেখো আমি ছোট থেকেই মাকে দেখতাম তো, মা খুব পুজো আর্চা করতো। হুম, ফলে ছোট থেকেই না আমার এই পুজো বা তোমার বিভিন্ন জিনিসের প্রতি, মানে তুমি যেটা বলতে পারো স্পিরিচুয়াল, হুম, হুম, সেটাকে সেই দিকে না আমার ন্যাক ছিল প্রচুর বেশি। আমিও আর আমাদের বংশে মা মনসা হচ্ছে মানে কুলদেবী বলেন না, হ্যাঁ, হ্যাঁ, কুলদেবী। কারণ বংশ পরম্পরায় আমাদের বাড়িতে শ্রাবণ মাসের মানে সেটা মানে তোমার লাস্ট দিন শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার পুজো হয়, বাৎসরিক পুজো হয়। বাৎসরিক পুজো হয় এবং ওখানে বলি হয়। আচ্ছা। ঠিক আছে? এটা বাৎসরিক, সারা জীবন করে যেতে হবে এটা। হুম, হুম, এইবারে তো বরাবরই মা মনসার আশীর্বাদ মাথার উপরে তো হুম, থাকেই, কুলদেবী থাকলে তার একটা আশীর্বাদ তো থাকে। হুম,
তো আলটিমেটলি ছোট থেকে পুজোর আর্চার প্রতি আমার প্রচুর পরিমাণে একটা টান ছিল, টান অনুভব করতাম। হুম, হুম, ছোটবেলায় অত কিছু বুঝতাম না। একটা ছোট শিবরাত্রি করতাম তো অনেক ছোট থেকে। হুম, এবারে আহ মানে আমি যখন ক্লাস লোয়ারে পড়ি, লোয়ার কেজিতে, তখন আমার কাশী বিশ্বনাথ দর্শন আছে। আচ্ছা। ঠিক আছে? এবং তার পরবর্তীতে মানে যদি তুমি হিন্দু পুরাণ বলো, মানে আমার শ্রীকৃষ্ণ হেনা তেনা যাই হোক, যদি যদি আমরা ভাগ করে থাকি যে কোন দেবদেবীর ভক্ত, সেটা বলতে পারো আমি মহাদেবের ভক্ত। ওনাকে আমি সবকিছু মানি, সমস্ত কিছু মানি আমি। এবং ছোটবেলায় আমি এরকমও ছিলাম, বাচ্চা তখন তো আর বুঝতাম না। পড়ার টেবিলে সবাই সরস্বতী রাখে, হুম, আমি ভোলেনাথের ছবি রাখতাম। এবং আমার যত মনের কথা না, আমি সব না, মানে বলে না, মানে মনে হতো যেন উনি আমার সামনে বসে আছেন, আমি ওনার সঙ্গে শেয়ার করছি যে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, এরকম করলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে? এগুলো বড় হলে অনেকে হাস্যকর বলে মনে করেছে, কিন্তু ছোটবেলায় তখন তো বাচ্চা মন, তখন তো আর ওইসব ছিল না। আমি ভাবলাম যে ঠাকুর আছে, ঠাকুর আছে, আমার কথা তো ঠিকই শুনতে পায়। হুম। তো এরকম ভাবে যাই হোক বড় হওয়া। এবং আমার প্রাইমারিতে যখন আমি মানে প্রাইমারি আপার প্রাইমারিতে যখন আমি মানে কোয়ালিফাই করে গেলাম, তখন আমার অলরেডি আমার প্রিভিয়াস হাজবেন্ড প্রচুর অত্যাচার করতো। তো তো অত্যাচারের ফলে কি দেখা 2000 সালটা এক্সাক্ট 2014 থেকে আমি ক্রনিক নিউরোলজিক্যাল পেশেন্টে পরিণত হয়ে গেলাম। আমি কিন্তু সাইকোলজি নিয়ে পড়া মেয়ে, কিন্তু এতটাই অত্যাচার হয়েছিল আমার উপরে, আমি আর প্রেশার নিতে পারিনি। কারণ আচ্ছা, মানে তো- তুমি মাস কমিউনিকেশন বা ওই বাংলা ইয়ে ছাড়াও তুমি সাইকোলজি নিয়ে হ্যাঁ, পড়াশোনা করেছো? সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে পারি, মানে করেছি। ঠিক আচ্ছা। আছে? এবারে আর আমার বই পড়ার প্রচুর নেশা, তো ফলে আমি মানে পড়তাম, বিভিন্ন বই পড়তাম। সাইকোলজি নিয়ে কি তুমি মানে গ্র্যাজুয়েশন করেছো আর কি? না, পরে? সাইকোলজি আমার সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে। আচ্ছা। তো মানে না, আমি মানে হয়তো বলবে এটা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি বলে এই জিনিসটা আছে, আমি মানুষ দেখলে বলে দেবো খেয়ে গেলাম, আমার তার সাথে কথাও বলতে লাগবে না, মানে এরকম টাইপের। ঠিক আছে? তো দেখো, আমি নিজের দোষ গুণ ব্যাপারটা আলাদা। হ্যাঁ, আমার যেটা সব থেকে বড় দোষ, এত কিছু বলছি অডিয়েন্স ভাববে শুধু নিজের গানই গেয়ে গেছে, ব্যাপারটা সেরকম নয়। সবকিছুর আগে একটা ভূমিকা থাকে। এটা ভূমিকাটা প্রেক্ষাপটটা আর কি, এটা প্রেক্ষাপট। প্রেক্ষাপট। ভূমিকাটা না জানলে পরবর্তী ঘটনাগুলো শুধু লোকের কাছে গল্পই মনে হয়। হুম, তো আলটিমেটলি আমার যেটা জিনিস ছিল সেটা হচ্ছে, আমার মাথা প্রচন্ড গরম ছিল। এবং যদি আমার কেউ মানে যদি বলে যে মাথা গরম ছিল, হুম, এই ছিল ওই ছিল, কারণ আমি কোনোদিন না সত্যিটাকে সত্যি আহ বলতে জানি। এই যে এত কিছু হতো, মাথা গরম ছিল। এবার মাথা গরমের কারণ অনেকে বলেন যে আমার যেহেতু রাশি, লগ্ন এগুলো হচ্ছে সমস্ত মানে ভারী, হুম, সেই জন্য। এখন আমার সিংহ রাশি, হুম। বৃশ্চিক লগ্ন, আমার জন্মই হচ্ছে রবিবার দিন, ফলে ওই আমার রবির রবিবার তেজ। জন্ম, আর আমার সিংহ রাশি, লগ্নটা মেষ অবশ্য। হুম, লগ্ন বৃশ্চিক, রবিবার জন্ম, সকাল 8টায় জন্ম। আচ্ছা। ঠিক আছে? ফলে হলে রবিবার জন্ম, সবাই রবির তেজ, মানে যারা অ্যাস্ট্রোলজার হাত দেখেছে। আমার ক্ষেত্রে বলা হয়েছে যে মানে রবিবার জন্ম, রবি নিচস্থ নাকি, যে এইবারে ইয়ে হয় নাকি, এটা এরকম কোনো ব্যাপার থাকে? আমি ঠিক জানি না। না না, তোমার যেদিনকে জন্ম হুম, হুম, সেদিনকে তো তোমার রবি তোমার সহায়কই হবে। এবার দেখতে হবে হুম, সে হুম। তোমার লগ্ন চার্ট অনুযায়ী, কারণ আমাদের তো কেমন লগ্ন চার্ট রয়েছে? চেঞ্জ হয় না। হ্যাঁ, 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 হ্যাঁ। সেখানে রবি কারণ 12টা ঘরের মধ্যে কোথায় বসে আছে কোথায় বসে রয়েছে লগ্ন? সেটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? কারণ আমার যেরকম রবি বরাবরই সহায়ক, আচ্ছা। যাদের রবি নিচস্থ থাকে হুম, তাদের রেগুলার জল হচ্ছে এমন একটা তত্ত্ব আমাদের। হুম, ঠিক আছে? তোমার মানে তুমি জলের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ করতে পারো, মানে ব্যালেন্স করতে পারো। ঠিক আছে? মানে সূর্যদেবকে জল দিয়ে যদি তুমি অর্ঘ্য দাও, হুম, হুম, তো ব্যালেন্স হয়। ঠিক আছে? তো তামার পাত্র করে যদি জল অর্পণ করো, ব্যালেন্স হয়।
বুঝতে পেরেছো? হুম, তো জল অনেক কিছু পাল্টে দেয়। হুম, উম, তো যেটা আমি তোমায় বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো পরে হুম, তুমি হুম, যদি হুম, কখন হুম, জানতে চাও আমি বলবো। হুম, তো যে ঘটনায় আসছিলাম সেটা হচ্ছে আমার মায়ের 2019-এ এবার আসছে মেইন ঘটনা। হুম, 2019-এ অপারেশনটা হয়। মা খুব অসুস্থ, এবার না আমার ছোট কাকিমার কথা বললাম না, হুম, হুম। ছোট কাকিমা না সব টুকটাক করতো, আচ্ছা। মানে ক্ষতি। সেটা আপনি বুঝতে পারলেন? মানে তুমি বুঝতে পারলে কি করে? মানে বুঝতে পারলাম এই কারণে, আমার ছোট মাকে যখন আর কোনো কিছুতেই ডাক্তাররা ধরতে পারছে না, হুম, হুম, তখন আমার ছোট পিসি, হুম, হুম। মানে আমার ছোট পিসির যে ছেলে, তার এক বন্ধুর বাবা আছে। ওনার উনি হচ্ছে এইসব দিকের মানুষ। আচ্ছা, ওনাকে দেখানো হয়েছিল এবং উনি কারুর নাম নেয়নি, উনি শুধু বলেছিল ছোট বউয়ের সাথে সম্পর্ক কেমন। বাড়িতে এতগুলো বউ থাকতে, হুম, এবং ছোট কাকিমাও না বিয়ের পর পর এসে আমাদের বলতো চিরুনি পরা, সিঁদুর পরা, তেল পরা, এসব বলতো। তখনই বুঝতাম। মানে এগুলো আর পড়া বলতে বুঝলাম না। মানে পড়া পড়া, তেল পড়া, জল পড়া বলে না, হ্যাঁ, এগু মন্ত্র ফুঁকে যে জলগুলো পড়ে দেয় যা। আচ্ছা, এগুলো বলতেন উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তোর ছোট, মানে উনি একটু বাংলা কথা বলেন, হুম, যে হুম, তোর ছোট কাকারে তো, হুম, হ্যাঁ, আমার কাকিমা গো ঘরে খাইতে দিই না। হুম, হুম, ঠিক আছে, কারণ আর খাওয়া, যদি খাওয়ার, যদি আমাগো লগে নিমন্ত্রণ করে, হুম, হুম, তাহলে মানে ঠিক এই ভাষাটাই বলতো, হুম। আমাগো লগে নিমন্ত্রণও করে। বাঙালি ভাষায় বলতেন। হ্যাঁ, নিমন্ত্রণও করে, তাহলে আমি একটা আমার বাবার দেওয়া, মানে বাবা বলতে হচ্ছে ওনার ওই, যার কাছ থেকে করাতে সব কাজ, হুম, হুম, হুম। ডানকুনি থেকে, ঠিক আছে। আচ্ছা, তো ওই বাবার লাগে দেওয়া একটা জিনিস আছে, ওটা খাইয়ে তারপরে পাঠাই ডানকুনিতে? আচ্ছা, ডানকুনিতে, নাকি ওই মুসলিম ভদ্রলোক, মুসলিমকে দিয়ে করাতো এসব আচ্ছা, কাজ। আচ্ছা। এবার মুসলিমদের একটা জিনিস আছে, জিন চালনা করতে পারে, যারা হিন্দু, তো যারা তন্ত্র আছে তারাও করতে পারে সেটা হুম, না। হুম, হুম। তো আমার মা না শুকিয়ে যেতে থাকলো, এমন শুকালো, আমার মায়ের চেহারা তো সুন্দর ছিল, এমন শুকালো আমার মা, যে কল্পনার বাইরে, মানে না হাড় গিলে চেহারা বলে না, সেরকম টাইপের হয়ে গেল। হুম। তোমাদের বয়স কত তখন? মানে আমার আমি তখন তোমার কোন ক্লাসে পড়ি, এইট, এইট হবে, আচ্ছা, 8, 9। এবারে তখন মার মাকে ডাক্তার দেখা, এবার তখন আর আমি তো বললাম আমি সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসি, যখন আমার কানে আসলো, আমি সোজা সোজা আমার ঠাকুমাকে ডেকেছিলাম, ঠাকুমাকে ডেকে বলেছিলাম ছোট কাকিমা এসব করেছে। আচ্ছা, ওনার আক্রোশটা কি ছিল যে উনি আপনার মানে তোমার ওনার মায়ের আগ্রহ ছিল আমার মায়ের চেহারাওয়ালা, আর ওকে, ও হচ্ছে একদম মানে মানে কণ্ঠা দেখা যায়, ওর চেহারা ভালো না। এর জন্যই এত কিছু? এবং বড় বউকে আমার ঠাকুমা তখন খুব ভালোবাসতো। আচ্ছা, মানে সব সংসারে শাশুড়ি বৌমা ঝামেলা থাকে, হুম, কিন্তু তার সংসারে বড় বউ তো প্রথমে এসছে। হুম, 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 কতটা চাল নেবো, মানে আমার মায়ের নাম ছিল দীপ্তি। কতটা চাল নেবো দীপ্তি, কি রান্না হবে, এই যে জিনিসগুলো জিজ্ঞাসা করতো, ও চাইতো আধিপত্য প্রকাশ বিস্তার করতে। তো সেই জন্যই ওর এত আক্রোশ। আর শুধু ও বলে না, ওর পুরো ফ্যামিলিটাই এরকম, ওর মাও তাই, ওর মেজদিও তাই। কিন্তু জানো তো এগুলো করে কারোর ভালো হয় না। হুম, হুম, কেন বলছি, আজ ছোট কাকিমার মা মারা গেছে হচ্ছে শরীরের সব কটা অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে, পচে গিয়ে মারা গেছে। ছোট কাকিমার মেজদিটা, যেটা টুকটাকের মাস্টারপিস আর একজন, ঠিক আছে, ও পাগল হয়ে গেছে, নিজেই গলায় গলায় দড়ি দিতে যায় 1000 বার, পাগল হয়ে গেছে। ছোট কাকিমার ঘরে রোগ ছাড়ছে না। বুঝতে পেরেছো? আমাদের বাড়িতে লক্ষ্মী ততদিনই ছিল যতদিন অব্দি ছোট কাকিমা আসেনি। ওই একজনের আশাই সব শেষ করে দিয়েছে, ঠিক আছে। এবারে মায়ের কথা যেটা বলছিলাম, তো আমার মাকে আমরা খেতে দিতাম না, ওর কোনো জিনিস দিলে নিতাম, হুম। নিয়ে ফেলে দিতাম, কেউই খেতাম না আমাদের ঘরে। তারপর আমার বাবার একটা দোকান ছিল গার্মেন্টস এর, সেটার ক্ষতি করলো, যাতে বিজনেস না উঠে। আজ অব্দি আমার বাবা দাঁড়াতে পারেনি সেই বিজনেসে। মানে দোকান তো দোকান, দোকানটা এখন মরা মরা লাগে।
ঠিক আছে? তো আমার মার 2019 অপারেশন হলো। হুম, অপারেশন হওয়ার পরে মা বাড়ি চলে এসেছিল। 2 মাস থাকতে হয়েছিল এবং মায়ের কন্ডিশন এমন হয়ে গেছিল, ডাক্তাররা অপারেশনের পর না চামড়া জুড়তে পারছিল না। আচ্ছা, যেটা ওই খাদ্যনালীর অপারেশনটা বলছিলে আর হ্যাঁ, কি করে? আচ্ছা, জুড়তে পারছিল না, তো ছিঁড়ে যাচ্ছিল চামড়া। মানে মানে শরীরে, খাদ্যনালীর চামড়াটা? না 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 না, আচ্ছা, আচ্ছা, ওপরে ও, ওপরের যে চামড়া যেটা সেলাই বুঝেছি, করে বুঝতে না, পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে ওটা ছিঁড়ে যাচ্ছিল, এতটাই পাতলা, কারণ শরীর থেকে পুরো প্রোটিন বেরিয়ে গেছিল। হুম, তখন ডাক্তাররা বললো ওনাকে প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস ডিম এই হুম, জাতীয় হুম, খাবার। হুম, ঠিক আছে? তো খাওয়ানোর পরে, তো আলটিমেটলি তখন আর, দেখো, একটা মানুষের সব শেষ হয়ে গেলে লাস্টে তখন ওইটুখানি করে কি হবে? হুম, হুম, তখন আমি কন্টিনিউয়াসলি হসপিটাল যেতাম, মায়ের জন্য রেগুলার চিকেন স্টু করে নিয়ে যেতাম, সমস্ত কিছু। আর মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসতো। মানে সবাই করে দিতে হয়তো রান্না। ঠিক আছে? এবং জানো তো আমাদের কথায় আছে শব্দ একটা ব্রহ্ম। হুম, হ্যাঁ, মানে শব্দ ব্রহ্ম মানে কখনো কাউকে কোনো মনে আঘাত দিয়ে কথা বলতে, ন্যাচারালি আমরা মাথা গরম হলে বলে ফেলি, কিন্তু আলটিমেটলি এই যে লোকে বলে না কর্ম, হুম, কর্মটা খারাপ, তুমি কাউকে কোনো কিছু চড় মারলে বা গালাগালি দিলে তখনই তোমার কর্ম খারাপ হলো, ব্যাপারটা এরকম নয়। একটু ঘাঁটাঘাঁটি করলে বা একটু পড়াশোনা যারা করেছে তারা জানবে, তুমি যে মুহূর্তে তোমার সাবকনসিয়াস মাইন্ডে বা কনসিয়াস মাইন্ডে, ঠিক আছে, যখনই তুমি ভাবা শুরু করলে না হুম, সেই মানুষটা গালাগালি দেবো বা এই মানুষটার ক্ষতি হোক, সেই মুহূর্তেই তোমার খারাপ কর্ম স্টার্ট। কারণ আলটিমেটলি তো সবাই আমরা জড়িয়ে আছি এই কার্মিক সাইকেলে, না? হুম, তুমি এই জন্মে যেটা ভুগছো তোমার সেটা এই জন্মের কর্মফল তো নয়। হুম, তো আলটিমেটলি কার্মিক সাইকেলটা রয়েছে। তো আর কিছু জায়গায় গিয়ে এই জন্য বলে ভালো কর্ম করো। আর বর্তমান দিনে মানুষদের একটা কি টেন্ডেন্সি হয়েছে বলো তো ভাই, স্বার্থ যদি থাকে তবেই আমি তোমাকে সাহায্য করবো, স্বার্থ ছাড়া আমি তোমায় সাহায্য করবো না। এটা আমি লাইফে প্রচুর ভুগেছি, আমি তাই জন্য বললাম। মানে একটা মানুষ আমার কাছ থেকে সাহায্য নিয়ে গেল, কিন্তু যখন আমার দরকার পড়ছে তার কাছে সে করবে না। তো এইসব মানুষ থেকে আমি দূরে থাকতেই পছন্দ করি, বরাবর তাই করেছি। ঠিক আছে? আগে খুব ইমোশনাল থাকতাম আমি, যে মানুষটা এরকম করলো। এখন আমাকে যতই যা বড় লাগে না, এখন সময় সবকিছু শিখিয়ে দেয়, তো ওটা শিখে গেছি। তো 2020 সালে উম এবং মা না যাওয়ার আগে খুব কান্নাকাটি করতো আমাকে, জানিস তো, অনেক ঘটনা বলে যেত যে এই বাড়ির লোক আমাকে শান্তি দিল না, শান্তি দিল না। ঠিক আছে? হুম, তুই ভাব, মা আমাকে নিয়ে খুব টেনশন করতো। কারণ আমাকে নিয়ে টেনশন করার কারণ ছিল যে বললাম আমি 2014 থেকে একটা নিউরোলজিক্যাল প্রবলেমে পড়ে গেছিলাম হুম, এবং আমার স্পাইনাল কর্ড যথেষ্ট পরিমাণে অবস্থা খারাপ করে দিয়েছিল ওরা মারধর করে। এবং স্পাইনাল কর্ডের সিচুয়েশন এমনই দাঁড়িয়ে গেছিল, ব্যাঙ্গালোর থেকে বলে দিয়েছে অপারেশন, অপারেটিভ কেস, কিন্তু অপারেশন করলে বাঁচানো যাবে না। মানে সিচুয়েশন এমনই। তো লেফট সাইড আমার ঠিকঠাক ভাবে কাজ করে না, কোনো সময় কাজ করে, কোনো সময় ব্লক হয়ে যায়। আচ্ছা, প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আলটিমেটলি যে জেলিটা থাকে নার্ভের হুম, সেটা হুম, শুকিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে? ব্রেন মাথার পিছন থেকে বা পায়ের একদম, আমার কারণ আমার বা পায়ের তলায় যদি তুমি আমাকে ব্লেড দিয়ে কেটেও দাও হুম, তাহলে আমি সেন্স পাবো না। তো অ্যাকচুয়ালি আমি থামতে হচ্ছে আমার গলাটার জন্য, আর কিছুই না। হুম, বুঝতে পারছি। এবার আমার মায়ের যখন 2020 সালে আমার মা যেদিনকে মারা যায়, হুম, আমি তোমাকে বলি ছোট থেকে না আমার এই জিনিসটা আছে, হুম, কোনো খারাপ কিছু ঘটার আগে আমি টের পাই। কেন টের পাই এবং এটা আমাকে খুব না অস্বস্তিতে ফেলে দেয়। যে আমার এরকম মানে কিরকম হতে থাকে বলতো, যে শরীরে প্রচন্ড কান্না পায়, ভীষণ পরিমাণে কষ্ট হয় ভিতরে। আর না কান্না পায়, কেন কাঁদছি জানি না, কিন্তু কিছু একটা ঘটতে যাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে খারাপ কিছু একটা হতে যাচ্ছে, বুঝতে এবং পারছি। আমার মা মারা যাওয়ার পর তখন আমি চাকরি করি, আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে তখন কোভিড এর সময়। হুম, হুম, আমার মা কোভিডে কিন্তু মারা যায়নি, ঠিক আছে? হুম, এবারে কোভিড এর সময়, তো আলটিমেটলি
তোমার ওই সময় আমি 15 দিন আগে আমি কাজ করছি এরকম, হঠাৎ করে আমি মানে ব্রেকে ফেলে আমি হঠাৎ করে কাঁদছি হাউ হাউ করে। হ্যাঁ, উইদাউট এনি রিজন এতটাই, তুমি হ্যাঁ কাঁদছিলে। উইদাউট এনি রিজন। আমার হাজবেন্ড বলছে তোমার কি হলো? ওই এতটাই কেঁদেছি আমি সেন্সলেস হয়ে গেছি। এবং যখন আমার সেন্স নেই, আধো সেন্স আধো জাগা, আমি বলছি ওদেরকে আটকা, ওরা আমার মাকে নিয়ে যাচ্ছে। আমি এটা আমার হাজবেন্ড আমায় পরে বলেছিল। আচ্ছা, তুমি কি কাউকে দেখতে পেয়েছিলে না? দেখতে পেয়েছিলাম মানে ওই সেন্সলেস অবস্থায় মনে হচ্ছিল একদল মানে কয়েকজন মিলে 3-4 জন মিলে আমার মাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা। দেখো, যারা ভারী যাচ্ছে তারা কোনদিন দেখতে পাবে না, এটা হুম নিয়ম। হুম 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 কিন্তু আমি বললাম কি আমার মনে হয়েছে ওটা, হুম আমি কিন্তু চোখে দেখিনি 4 জন লোক টেনে নিয়ে যাচ্ছে। হুম। আমার মনে হচ্ছিল মাকে যেন কেউ টেনে নিয়ে চলে তোমার যাচ্ছে। ইনটিউশন বলেছে যেরকম। এক্স্যাক্টলি। এবারে আমার হাজবেন্ড আমায় বলছে দেখো মার তো শরীর খারাপ থাকে, কিন্তু হুম তখন কিন্তু আমার মা এরকম মানে কথাবার্তা বলতে পারে। হুম। আগামী 7 দিনের মধ্যে আমার মার কথাবার্তা বন্ধ হয়ে গেল। আচ্ছা। এবার অফিস তখন ছুটি দেবে না। আর হুম তখন আমি জুন মাস তো, তখন সবে সবে কোভিডটাই মানে আমাদের কি ছিল, যত সকালে এসে তোমরা লগ ইন করতে পারবে হুম হুম। তত তাড়াতাড়ি তোমরা ছুটি পাবে। তা আমরা সকাল সকাল চলে যেতাম, কারণ তখন বাসও কম ছিল, রাস্তাঘাটে পাওয়া যেত না। এবং আমাদের বাড়িতে আমার সঙ্গে কি হয়েছিল, আমি যেহেতু ডাইভোর্স দিয়ে দিয়েছিলাম হুম। অত্যাচার সহ্য করতে না পেরে, তার জন্য আমার বাড়ির লোকের কাছে ভাই আমি খারাপ মেয়ে মানুষ, কেন মানিয়ে নিইনি, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, আর সেই পুরুষ মানুষই অত্যাচার করতেই পারে, এটা ছিল তাদের বক্তব্য। এবং আজও অব্দি সেটাই বক্তব্য। আমার বাড়ির সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। মানে তোমাদের, আমি যেটুকু বুঝলাম যে তোমাদের বাড়িতে একটা পুরুষতান্ত্রিক একটা ব্যবস্থা কাজ হ্যাঁ, করতো আর এবং কি। সব থেকে বড় কথা ওরা প্রচন্ড বামপন্থী। হুম আমি বলছি না সব বামপন্থীরাই খারাপ হয়, কিন্তু না, ওদের হচ্ছে ভাই চোখে দেখেছি মানে চোখে দেখলে সে জিনিস আছে, চোখে না দেখলে সে জিনিস নেই। হুম। আর পুরুষতান্ত্রিক ব্যাপারটা ভীষণ পরিমাণে আমাদের বাড়িতে ছিল, এখন আর নেই। পরবর্তী বউরা এসে যে যার মতন সাইজ করে নিয়েছে, আমার মাই পারেনি কোনোদিন। ওই জেনারেশন অব্দি এটা হয়েছে। হ্যাঁ। এবারে 2020 সাল যখন মারা যায়, তার আগে থেকে আমি কতগুলো জিনিস দেখতে পেতাম স্বপ্নে, স্বপ্ন দেখতাম। ওরা আগুন মানে শ্মশানে পুড়ছে, কাঠ পুড়ছে, ঠিক আছে? এ ঘুম ভেঙে যেত আমার। কেন দেখছি, কি জন্য দেখছি আমার, এবারে যখন কথা বন্ধ হয়ে গেল, হুম তখন মানে আমাদের বাড়িতে যে ঘরটায় আমার মা থাকতো, আমাদের যে ঘর, সে হুম ঘরে আমি মানে আমার জন্য নাকি মানে মার কথা বন্ধ হয়ে গেছিল তো, কিন্তু হুম। আমার প্রতীক্ষায় মা নাকি মার স্ট্রোক হয়েছিল। মানে বাড়িতেই হয়েছিল, সেটা কেউ ধরতে পারেনি। ওই যে বাঁদিকে মানে কাত হলো হুম মাথা, আমার যেদিক থেকে আমার ঢোকার যে জায়গা, হুম বাঁদিকেই মানে ওই মানে মনে হচ্ছে সবাই লাস্টে বলেছিল তুই একবার আসতে পারতিস, তোর চিন্তায় চিন্তায় সমানে চোখ থেকে জল পড়তো কিন্তু বলতে পারতো না। আমরা বলতাম জুথি, মানে আমার ডাকনাম, জুথিকে ডাকবো, জুথিকে ডাকবো। অনেক অনেক তোমার শুনতে অসুবিধা হচ্ছে কারণ আমার গলার ভয়েসটা একটু সমস্যা হচ্ছে। না না না, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, এবারে তোমার আহ যাই হোক, কিন্তু তারপরে আমি অফিস ছুটি পাইনি, আমি হাজার চেষ্টা করেও যেতে পারিনি। হুম আর যেহেতু তখন আমি বাইরে থাকি, ঠিক আছে, আবার বাড়ির সাথে কোনো কানেকশন নেই সেভাবে, আমি খারাপ কারণ আমি ডিভোর্স দিয়েছি, তো সেই জন্য আমি বাড়ির সাথে খুব একটা আমাকে অ্যালাউ করতো না। আচ্ছা এবং আমার বাবার সেটা সম্মতি ছিল। আচ্ছা। কিন্তু আমার কিন্তু লাভ ম্যারেজ না, আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এবং জোর করে বিয়ে ছিল ওটা। মানে বলে না মাথায় বন্দুক থেকে বিয়েতে বসানো, হুম হুম হুম। সেরকম ছিল। তোমার বয়স কত ছিল তখন? আমার 22, না 22 না, সরি 24। আচ্ছা। এবারে আহ তো আমি এত আর ডিপে যাচ্ছি না। হুম তো আলটিমেটলি 2020-তে যখন মা যেদিনকে ইনফ্যাক্ট মা মারা যায়, হুম 23শে জুন, সেদিনকে সকালেও আমি আমার বোনের সঙ্গে কথা বলতে বলতে অফিসে ঢুকছি, আমি জানিস তো বোন, আমি না কদিন ধরে এই স্বপ্ন দেখছি, হুম যাই হয়ে যাক আমি আজকে হসপিটালে যাবই। আমি হুম সেইভাবেই রেডি হয়ে বেরিয়েছিলাম, যদি রাত্রে থাকতে বলে হুম আমি থেকে যাব। আহ এইভাবে বেরিয়েছি, আমি অফিসেও ঢুকেছি। হুম জাস্ট তখন তো কোভিড ছিল,
ওই হাত ফাত সমস্ত কিছু স্যানিটাইজ হ্যাঁ করে হ্যাঁ ধুয়ে সব বসতে হতো। হুম, জাস্ট ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বসেছি, আমাকে আমাদের অফিসে বলছে, হ্যাঁ রে তোর বাবা ফোন করেছিল, তোর ফোনে পাচ্ছে না, তাই জন্য ওখানকার একটা স্যারের ফোনে ফোন করেছিল। তাই আমি বলছি একটু কথা বলে নিন। এবারে ফোনটা ধরলাম, বাবা ঠিক আমাকে বললো তোর মা নেই। তোর মা নেই, আমি না প্রথমে বলছি কি বলছো, ঠিক এইভাবে কি বলছো, বাহ ফালতু ইয়ার্কি মেরো না। হ্যাঁ তোর মা নেই। আমার লাইফের সব থেকে বড় পিলারটা চলে গেল সেদিনকে। সেদিনকে ছিল রথযাত্রার দিন। সবাই বলবে খুব পূর্ণ দিনে গেছে, কিন্তু দিনটা ছিল মঙ্গলবার প্লাস অম্বুবাচী। হ্যাঁ 2020-তে পড়েছিল, রথের দিন অম্বুবাচী পড়েছিল। হুম। হুম, তো যাই হোক, সমস্ত পঞ্জিকা দেখা হলো, হুম, সমস্ত এবারে যখন মাকে, বিশ্বাস করবে না, যখন বডিটা নামাচ্ছে না, হুম, কেউ ধারে কাছে দেয়নি। আমি দু হাতে বডিটা ধরে নামিয়েছিলাম, মানে স্ট্রেচার থেকে নামাতে হয় তো, হুম, মরার শববাহী জায়নের যে স্ট্রেচার থাকে সেই স্ট্রেচারে হুম। আমি কোলে করে নিয়েছি, কোনো ওয়েট নেই মানুষটার গায়ে। বাড়ির একটা এবং লোকও এগিয়ে আসেনি? না না না, সব পাশে দাঁড়িয়ে ছিল বড় বড় রজনীগন্ধার মালা নিয়ে। ঠিক আছে। তো সেদিনটা আমার কাছে কি ছিল আমি জানি না, কারণ অফিসে পরে আমি শুনেছিলাম যে আমি 1 ঘন্টার জন্য আমাকে অনেক চেষ্টা করেও আমাকে 50 জন মিলেও কাটাতে পারেনি। মানে বলে না, শখ পেলে মানুষ পুরো পাথর হয়ে গেছিল পুরো। পাথর হয়ে যায়। আমি করছিলাম কিন্তু, আমি মাকে প্রথমেই গিয়ে আমি ডেড বডি প্রথমে আমিই রেখেছি মায়ের উপরে চাদরটা সরিয়ে। এবং ওখানেও যেদিকে রেখেছিল, যে দিকে বেডটা ছিল, হুম, ওদিকেও সেই বাদিকেই কাট করা, মানে বাদিকেই পাতাটা কাট হয়েছিল। এবং গেটটা ওদিকেই ছিল যেদিক থেকে মানুষজন ঢোকে। হুম, হুম। আমিও গিয়ে প্রথমে দেখেছি। আমার হাজবেন্ড বলছে চলো চলো চলো। আমি তখন মাকে বলছি তুমি যে বলেছিলে আমায় কোনদিন ছেড়ে যাবে না, তুমি তোমার কথা রাখলে না। আমি কিন্তু খুব নর্মালি কথাগুলো বলছি তখন। হুম, মানে আমাকে লোকে দেখলে ভাববে যে বাবা এর চোখে জল নেই। মানে খুব স্বাভাবিক ভাবে বলছিল কিন্তু, লোকের কাছে অস্বাভাবিক এটা, লোকের কাছে অস্বাভাবিক কথা। কিন্তু আমি নিজেও জানি না আমি কিভাবে বলেছি তখন এই কথাগুলো। এবারে 2020, এবারে শুরুটা হলো এই যে বলছো এবার প্যারানর্মাল, হুম, মানুষ দোষ পায়। আমার মা 4 পর দোষ পেয়েছিল, যেটা খুবই খারাপ। সেদিনকে পুড়িয়ে আমরা আসি এবং মাকে যখন একটু সাজিয়ে গুছিয়েও পাঠানো হয়নি শ্মশানে, কোনো রকমের মেজো কাকিমা এসে সিঁদুরটা লেপে দিল হুম। থ্যাবড়া মেরে। ঠিক আছে, চোখে তুলসী পাতা দিয়ে মানে বিচ্ছিরি বিচ্ছিরি টাইপের ভাবে তাকে পাঠানো হয়েছে। তো ওনাকে আচ্ছা বাড়িতে তার আনা হয়েছিল তো মানে। বাড়িতে আনা হয়েছিল তো। তো আলটিমেটলি শ্মশানে যাওয়ার পরে সবাই ডিসিশন নিল বড় মেয়ে, আমি মায়ের মুখাগ্নি করতে পারবো না। কেন? কেন? না আমার বিয়ে হয়ে গেছে, গোত্র চেঞ্জ হয়ে গেছে, মানে আমার সেকেন্ড ম্যারেজটা অ্যাকচুয়ালি বাড়িতে আমার বাবা বোন ছাড়া আর কেউ জানে না, কারণ আমি জানানোর প্রয়োজন বোধ করিনি। কারণ আমি তো আমার খারাপ সময় কাউকে পাইনি। হুম, যখন আমি অত্যাচারিত হচ্ছিলাম তখন তো আমি সবাইকে জানিয়েছিলাম। আমি তো খারাপ সময় কাউকে পাইনি, তো উল্টে এগিয়ে তারা আসেনি, তারা তোমাকে ওই ব্লেম বাড়িতে, করেছে। না না আমাকে ব্লেম করেছে এবং ওই বাড়িতে তারা উস্কানি দিয়েছে ফোন করে। তো আমি যখন, ওরা কিন্তু আমার রোগ সম্পর্কেও জানতো, আমার বাড়ির লোক। হুম, কোনদিন কোনো, অ্যাকচুয়ালি আমি কারো সিম্পাথির পাত্রও হতে চাইনি, ওই জন্য না আমি ওদের কোনো কিছুতেই আমার জীবনে আর রাখিনি। তো আলটিমেটলি দেখতে গেলে আমার কোনো ব্যাকআপ নেই, কারণ বাড়ির সাথে সম্পর্ক নেই আমার। হুম, বাবার সাথে 9 মাসে 6 মাসে কথা হয়, ভেরি রেয়ার। কি আছি কেমন আছি দ্যাটস অল। বাড়ি যাইও না, মা নিয়ে আর কি যাবো। তখন আমার 2019 সালে আমার মা বাড়িতে আসলো, আমার ঠাকুমার স্ট্রোক হলো। ঠিক আছে, আমার ঠাকুমার স্ট্রোক হয়ে পুরো বিছানায় পড়ে গেল, মানে আর হাঁটা চলার ক্ষমতা তার নেই। কারণ শেষ কয়েক বছর আমার ঠাকুমা না প্রভোক্ট হয়েছিল বাকি লোকজনদের দ্বারা। আচ্ছা।
প্রভুক্ত হয়ে আমাকে বলেছিল তুমি এই বাড়িতে থাকতে পারবে না। যদিও শেষ জীবনে আমার হাতেই খেয়ে গেছে। আমাকে দেখলে কাঁদতো। কথা বলতে পারতো না তো। হুম। আমাকে দেখলে কাঁদতো, আমার মাথায় হাত বোলাতো। আমি খাইয়ে দিলে পুরো ভাতটা খেত। আমি মনের মধ্যে সেই রাগটা পুষে রাখিনি কেন জানো? আমার ছোটবেলাটা আমার ঠাকুমার সাথে খুব ভালো কেটেছে গো। বুঝতে পারছি, সেই মানুষটাকে ব্রেন ওয়াশ করা হয়েছিল অন্যান্য মানুষজন এক্স্যাক্টলি, দিয়ে। বললাম না, শি ওয়াজ প্রভোকড বাই আদার্স। হুম, হুম, ঠিক আছে, মানে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রভোক্ট হলে যা হয়, হুম, হুম, এ খারাপ মানে এ খারাপ। হুম, তো আলটিমেটলি আমি তখন বাড়িতে যেতাম না। আমার বোনকে জিজ্ঞাসা করতো, তো দিদি আসে না? কাঁদতো আমার নাম করে। গিয়ে হয়তো দেখে চলে আসলে তখনও কাঁদতো। আর শুধু আমার মায়ের নাম নিত, বড় বউ, বড় বউ তুমি আমায় নিয়ে নাও। এবারে যেহেতু ওর মা দোষ পেয়েছিল, হুম, হুম। দেখো পুরোটা আমি আজকে তোমায় বলতে পারবো না। স্বাভাবিক, অনেকটা বড় ঘটনা। অনেকটা বড় ঘটনা। আমার আহ মায়ের যেদিনকে আহ মারা যায়, হুম, তারপরের যে 3 দিন আমরা বাড়িতে না, আমার মা খুব কাজ করতে বলতাম না, হুম, হুম, রান্নাঘর, বাথরুম, ঠিক আছে, হুম। এরিয়াতে সবাই বুঝতে পেরেছে কেউ শিলনোড়া বাড়ছে এরকম আমার। মানে ওটা রেগুলার উনি যা যা করতেন সেটাই হ্যাঁ, হ্যাবিচুয়েটেড যেটা ছিলেন এবং সেটাই। সব থেকে বড় কথা, হঠাৎ হঠাৎ 12:30 একটার সময় ধূপকাঠির গন্ধ, বাঁশ বাঁশ ধূপকাঠির গন্ধ। মানে একসাথে একগুচ্ছ পুরো মানে ধূপকাঠি বা যেতে। জ্বালালে যে গন্ধটা আসবে না, হুম, সেরকম ধূপকাঠির গন্ধ। তো আলটিমেটলি, তো ওরকম তখন আমাদের না, আমার অবশ্য শ্মশানে গিয়ে আমার মেজো মাসি প্রোটেস্ট করেছিল হুম, যে আমার বই মুখাগ্নি করবে। হুম, মা ডাকটা প্রথমে আমার ওর জন্যই শুনতে পায় আমার বোন, হুম, আমার দিদি। হুম, তখন সবাই বলেছিল ঠিক আছে, আমাদের কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি শ্মশানে সবাই শো দেখতে গেছিল ওখানে, যারা গেছিল না, হুম। সবাই শো দেখতে গেছিল। ওখানে যদি সব থেকে কেউ মুষড়ে পড়ে থাকে, সেটা হচ্ছে একমাত্র আমি ছিলাম। আমি আমার দুঃখ শেয়ার করছি এরকম ব্যাপারটা নয়। আমি ওখানে সবার আচরণগুলো জাস্ট তোমার সামনে শেয়ার করছি। হুম, সব থেকে বেশি মুষড়ে পড়েছিলাম, আমার বোন কাঁদছিল কাঁদছিল কাঁদছিল। হুম। তারপর দিব্যি সব চা বিস্কুট খেয়েছে, একমাত্র আমি কিছু খেতে পারিনি, ওখানে গলা থেকে নামেনি আমার। আর তুমি ভেতর ভেতর ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিলে না আর কি। না, মা নেই মানে কি, মানে মা নেই, এটা এটা আমার কাছে সত্যি না তখন। না, তোমার জগৎটাই তো ছিল তাকে কেন্দ্র করে, বাকি তো হ্যাঁ, বলছি না, আমার পিলার চলে গেছে লাইফের। তুমি চলে গেছো। তো ওই গন্ধটা পেতো। হুম, 13 দিনে যে কাজটা হলো, সবাই কিন্তু বলেছিল 4 বার দোষ পেয়েছে, হুম, এটা কাটাতে হবে। হুম, যে ঠাকুর মশাই ছিল, আমাদের কত ভাবে ভুল বোঝানো হয়। এই জন্য আমি প্রত্যেককেই বলবো একটু পড়াশোনা করা বেটার, একটু জানা ভালো এই জিনিসগুলো নিয়ে। দোষ কখনো বাড়িতে কাটাতে নেই, সবসময় গোয়াল ঘর, কোনো নদীর পাড়, খোলা এরিয়া যেখানে কোনো জনবসতি নেই। হুম, হুম। কারণ দোষ তো খারাপ জিনিস, তুমি বাড়িতে কি করে কাটাবে? গৃহস্থ তো এখনকার হয়ই না ঠাকুরমশাই তো সেরকম। বিধান দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, যে ঘরে ছিল সেই ঘরে কাটাও। এখন তো খালি ব্যবসায়িক স্বার্থের উদ্দেশ্যে মানে যা পারছে করছে। এবং আমার ঠাকুরমশাই যেদিনকে কাজ করছে, আমাকে 4 দিনেই কাজ করালো। আমার হাতে কিন্তু পিণ্ডদান করালো না, মুখাগ্নি আমি করেছি। আচ্ছা। কিন্তু আমার হাতে পিণ্ডদান নিয়ম নিয়ম হচ্ছে, বিয়ে হোক চাই না হোক, যে মুখাগ্নি করবে হুম, হুম, সেই হুম। সবকিছু পালন করবে। পালন করি। করলো তো আমার বোন, পালন করলো আমার বোন, আমাকে দিয়ে 4 দিনের কাজ করালো। এবং সেখানেও ভুল, মায়ের নামের জায়গায় আমার নাম। বাবা, মানে আমারই বিয়ে একটা শ্রাদ্ধ করে দিয়েছেন উনি। এত বড় ভুল মানে। ঠাকুর বর্ষকে যখন কৃষ্ণ ঠাকুর আমার নাম বলছে, ওরকম একটুখানি ভুল হয়েই যায়। এবং আমি যখন ওখানে কোথাও হাওয়া নেই, মানে ঠিক তুমি, আছে। মানে আমি একটা জিনিস ভাবছি, তোমার নিজের মা, সে প্রথমত মানে তোমার সাথে এতটা অ্যাটাচ ছিলেন, তোমার মানে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারতেন না, তোমার তোমার হাত থেকে উনি পেলেন না এই পিণ্ড, যেটা মেন পাওয়ার কথা। তারপরে মানে তার ইয়ের জায়গায় তোমার সেখানে এরকম নাম নিয়ে ইয়ে করালো, মানে হ্যাঁ, তিনি কি অবস্থায় থাকতে পারেন, তিনি যেখানেই থাকুন না কেন। তিনি কি অবস্থা থাকতে পারেন, দেখো, দেহে যতদিন ছিলেন ততদিনই উনি আমার মা ছিলেন। যখনই হুম, দেহ ছেড়ে দিয়েছেন তখন কিন্তু উনি আমার আর মা না। অনেকেই হয়তো এই কোশ্চেনটা করবে বা করতে পারে, যে বাবা মা কারোর ক্ষতি করতে পারে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, যতদিন দেহ ধারণ করে আছি, দেহটা তোমার মা।
বা বাবা বা যেই হোক, যখন এসে দেহ ত্যাগ করে দিচ্ছে না, হুম, যে স্পিরিট বা সোল, সেটা কখনোই তোমার বাবা মা হতে পারে না। দুটো জগৎ আলাদা, ইহলোক পরলোক এই আলাদা। জন্যই তো কথাটা তৈরি হয়েছে। হ্যাঁ, তো আলটিমেটলি এই ঘটনা এর পরবর্তী কি কি ঘটলো বা ঘটতে শুরু করলো, হুম, সেটা আমি পরের এপিসোডে তোমাকে অবশ্যই জানাবো একটু একদম একটু করে। একদম মানে কেন যত বলছি, আমার যেহেতু বলেই দিচ্ছি আমার গলার একটা অপারেশন হুম হুম হবে, তো সেই জন্য আমি আর প্রেশার দিতে পারছি না গলার উপরে। তোমাকে অনেকটা কষ্ট করে বলতে হচ্ছে, আমি একেবারেই আর প্রেশার দেবো না। না হুম, এর তো পরবর্তীতে কি শুরু হলো, যে কি ভয়ঙ্কর জিনিস ঘটলো, হুম, এবং গত 4 বছর ধরে, এই 23শে জুন 4 বছর কমপ্লিট হবে। হুম, গত 4 বছর ধরে কি চলছে, হুম। আমাকে কোন জিনিস বাঁচিয়ে রেখেছে, এবং মানে আমি তোমাকে ইচ অ্যান্ড এভরিথিং আমি অল্প অল্প করে নেক্সট টাইম বলবো। দ্য ডার্ক রুম, দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।